সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজে বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আপনি কিন্তু খুব অসামাজিক লোক। আমি আপনার বাড়ির গেটে দাঁড়ায় আছি, আপনি আমাকে ভিতরে পর্যন্ত আসতে বললেন না। এইবার যদি আমার ভাইয়ের কিছু হয় আমি নিজে যাই থানায় মামলা করবো আপনার মামার নামে। দেখবো তার 14 শিকের ভাত খাওয়াইছেন। ঠিক আছে, আমরা তো রাতে করা লয়ে বসে থাকবো না। আমরা আমার মামার থেকে চুরা নিয়ে এসে আপনাকে প্রতিশোধ নেবো, মনে রেখে নিতে। আমি যে লোকটা পছন্দ করি না, দুই চোখে দেখতে পারি না, তার লগে তোমরা খাতির জমাও, তার লগে তোমরা সম্পর্ক করো, এটা তোমার সহ্য হয় না, এটা তো উচিত না। রোমিও ভাই আমার ভাইয়ের বন্ধু, সে একটা কাজ করছে, আমি দেখবো না? আরে আপনার দোষীতে আমার লগে বসে তার নাটক দেখা। তোর মতো অপদার্থের সাথে তো আমি সংসারই করবো না। তুই বাইর হ আমার বাড়ি থেকে, বাইর হ আমার ঘর থেকে। নিচে আইছেন বাইরের থেকে এক প্রকার অন্যায় কইরা, একজনের হাত ধরে ঘুরা কোনখানে আয়া স্বামীর লগে নরম হয়ে কথা কবি, এইটা না, উল্টা ফাপড় দিয়ে কথা কইতাছে তুমি। আজকের পর থেকে তুই কোনোদিন আমার সাথে দেখা করবি না, আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না। যা তুই, যা তুই তোর গাড়ি নিয়ে যা, যা, আমি একাই যেতে পারবো। তোর কপালেও খারাপই আছে। দেখি কি খারাপ করবি, যা। না পৃথিবী তো কোলাকারটাই দেখা হবে, এইটা নিয়ে হচ্ছে ও ভালো কথা। আমি তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, মানে তোমার ব্যক্তিগত খবর কি? বিয়ে শাদী কিছু করছো? হাসালে তুমি। আচ্ছা আমি বিয়ে করলে তুমি জানতে না? না তা জানতাম, আমি তো ভাবছি ফয়সাল রে বোধহয় তুমি বিয়ে করতেছো বা করছো। ফয়সালকে বিয়ে করবো আমি? পাগল, ফয়সাল তো বিবাহিত পুরুষ, আমি ওকে কেন বিয়ে করতে যাব? তুমি ফয়সালের সাথে ঘোরাঘুরি করছো, মানুষজন দেখা ভাবছে সে তোমার স্বামী। অবশ্য আমি মনে করি নাই। তা তুমি বুলেটরে কিন্তু বিয়ে করতে পারছো। ও একটা ছাগল, ওকে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে বলো? আরে বুলেট আগের মতো নাই, সে তো ঢাকা আসছে, আমার নাটকে অভিনয় করতেছে। অভিনয়? মানে ও করছে অভিনয়? আচ্ছা তুমি ওকে কেন নাটকে নিছো? বুঝলাম না তো এটা। তুমি জানো না বুলেট পাক্কা অভিনেতা, আমার নাটকে তো অসাধারণ অভিনয় করতেছে। আচ্ছা শোনো, আমার সাথে যে তোমার দেখা হয়েছে এটা কিন্তু প্লিজ তুমি বুলেটকে বলবা না। ও যদি শুনে তাহলে ও আমাকে জ্বালিয়ে মারবে একদম। আরে বললাম না বুলেট আগের মতো নাই, ও তোমার দ্বারের কাছে যাব না। আমার এই নাটকটা অন এয়ার হইলে পরে বুলেটরে আর ধইরা রাখা যাবে না, তখন তুমি আফসোস করবা। আরে বাদ দাও তো বুলেটের কথা, সে কখন থেকে বুলেট বুলেট করছো। তুমি তোমার কথা বলো না, তুমিও তো বিয়ে করো নাই। অবশ্য তুমি চাইলে আমাকেই বিয়ে করতে পারো। সেটা হইলে তো ভালোই হয়, কিন্তু আমার তো এখন উপায় নাই, কারণ আমার তো বান্ধবী আছে, মানে গার্লফ্রেন্ড আছে। তাই নাকি? আমি তো চাইছিলামই তোমারে বিয়ে করতে, তোমার পিছন পিছন ঘুরতাম, তুমি তো তখন দামই দিলা না। তুমি তখন আমারে মেকআপ ম্যান হিসাবে আন্ডার এস্টিমেট করছো। আর তখন যদি আমাকে বিয়াটা হয়ে যাইতো, আজকে 2 বছর হয়ে যাইতো, সন্তানও থাকতে পারতো। পিছনের কথা বাদ দাও তো, ভাগ্যে না থাকলে কিছুই ঘটে না। হ্যালো, কি ব্যাপার ফারুল? হ্যাঁ, আমার তো মাথায় খেলতেছে না। তুমি আমারে ফোন করছো, আমার ফারুল আমারে ফোন করছে, আমার তো বিশ্বাসই হইতেছে না। কেমন আছো? বিশ্বাস না করার কি আছে? আপনি কই? আমি এখন হোটেল সোনারগাঁয়ে একজন প্রযোজক এবং পরিচালকের সঙ্গে মিটিং করতেছি একটা ছবির বিষয়ে। ছবির শুটিং হবো বাংলাদেশে 1 ভাগ,
ইন্ডিয়ায় 1 ভাগ এবং আমেরিকায় 1 ভাগ টাকা নিয়ে মুলামুলি করতেছি। উফ, রমজান ভাই আপনি পারেন হ্যাঁ? ওই টং দোকানে বইসা চা খাইতেছেন আর আমার কাছে চাপা মারতেছেন যে সোনার গায়ে না সেরাটনে বইসা আপনি মিটিং করতেছেন না। আমার সাথে গুল মারলেও আমি বিশ্বাস করবো না, এটা ভালো করে জানেন না। আমি টং দোকানে বসে চা খাইতেছি, পারুলে জানলো কেমনি? রমজান ভাই, আরে হ্যালো রমজান ভাই, চুপ করে আছেন কেন? আমার কথা উত্তর দেন। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা আমার নাই। খুবই কষ্ট পেলাম পারুল, আমি সোনারগাঁ হোটেলে বসে চা খাইতে পারি, এটা তোমার বিশ্বাস হইতেছে না? রমজান ভাই, ওই দোকানদার আপনার কি কইতেছে শুনেন, ওর কথাটা শুনেন। তাড়াতাড়ি চাটা খায়া ওই চায়ের কাপটা দিতে বলতেছে, শুনেন। তাড়াতাড়ি চাটা খান, খাইয়া আমাদের বাসায় চলে আসেন। প্রশ্নে ওঠে না, কই সোনারগাঁ হোটেল, কই উত্তরা, আমি সোনারগাঁ হোটেলেই লাঞ্চ করুন। আল্লাহ রে আল্লাহ, এখনো চাপা মারতেছেন? হ্যাঁ, আসেন তো চাটা খাইয়া আমার বাড়িতে আসেন। পারুল, তোমার চোখ এখন আমারে দেখতে পারে না। আমি এখন যা কব সেটা যত সত্যি কথা হোক তোমার কাছে মিথ্যা কথা মনে হইব। আমার সব কিছু এখন তোমার কাছে নেগেটিভ। কথায় আছে না, দেখতে নারী চলন বাধা। যাই হোক, এত বেসাল করার লাভ নাই। তিন লাগে ফোন করতে কও। ফোনে তো এই কথা কওয়া যাবে না। আপনি আমাদের বাড়িতে আসলে তারপর আপনার সামনার সামনে এই কথাগুলো বলবো। আমি এখন আসতে পারবো না, ব্যস্ত আছি। বিকালের দিকে আসার চেষ্টা করবো। রমজান ভাই, আপনি বিকালে আসেন, কিন্তু মিস করেন না, আইসেন কিন্তু। রোমিও বাসায় থাকলে আমি আসবো না, ওরে আমি 2 চোখে দেখতে পারি না। আরে রোমিও বাসায় থাকলে সমস্যা কি? আর শুনেন, রোমিও বাসায় থাকলেও সে আপনার সামনে আসবে না। সে তো আপনাদের পছন্দই করে না, আপনার সাথে কথা বলতেও আসবে না সে। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায় তোমাদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত জানালাম। আমি তো পারুলের মতো বেইমান না। এক সময় পারুল আমারে সম্মান করতে ভালোবাসতো, সেই ভালোবাসার প্রতি সম্মান দেখা আমি আসতে রাজি হইলাম। আমি তোমার লগে দেখা করতে রাজি হইলাম। আপনার সাথে কথা বলতে গেলে অনেক ঝামেলা শুরু হয়। হ্যাঁ, কথা একবার যদি শুরু করেন সেটা শেষই করেন না, খালি ঝামেলা পাবেন। ভুল কথা, তোমার লগে আমি কথা কইতে চাই না। তুমি যে আমার কথা বিশ্বাস করতেছো না পারুল, এটার প্রতিবাদে আমি ফোনের লাইন কেটে দিলাম। ওরে, লোকটা এত কথা বলতে পারে? হ্যাঁ, লোকটা মনের দিক দিয়ে ভালো, কিন্তু এই কথার জন্য জীবনে কিছু করতেই পারবে না। এবারে তোর কাপ নিয়ে কি আমি পালাইতাম? এত শিক্ষক দিয়ে কেউ কাপ চাই? কাস্টমারের সম্মান করতে শিখছ নাই বেটা? আমার আর কাস্টমার লাগবো না। টাকা দেন। কি করেন রে? ফয়সাল সাহেবের তো অনেক টাকা পয়সা আছে, সে তোমারে পছন্দ করে, তোমরা ঘোরাঘুরি করো। ফয়সাল সাহেবরে বলো যে বউ তালাক দিয়ে তোমারে বিয়ে কইরা ফেলাক। সেইটা সে কখনোই করবে না। আমার সাথে তার ঘুরতে ফিরতে ভালো লাগে, কিন্তু বিয়ে করতে কখনোই রাজি হবে না। তাহলে তো লোক ভালো না, ও নিজের বউরেও ঠকাচ্ছে, প্রেমিকারেও ঠকাচ্ছে। এই ধরনের লোকজন খুবই ডেঞ্জারাস। তুমি ঠিকই বলছো, এই জন্যই তো আমি প্ল্যান করে ওর সব টাকা পয়সা নষ্ট করতেছি। ওই হারামজাদা আমার সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে আমার সাথে। ওকে না আমি জাস্ট সর্বশান্ত করে দেব। ওকে দিয়ে নাটক বানাবো, সিনেমা বানাবো। ওর এই টাকা তো একটাও ফেরত আসবে না। ও একদম জাস্ট পথে বসিয়ে দিব ওকে, পথে, বুঝছো? বুঝতে পারছি, তুমি ফয়সাল রে হাতে মারতে চাইতেছো না, পাতে মারতে চাওয়ার পরিকল্পনা করছো। কি করবো, অনেক দুঃখে পড়ে এই পথ বেছে নিয়েছি। কোনো একটা চরিত্রহীন লোক, আর চরিত্রহীনদের কোনো ক্ষতি করলে পাপ হয় না। তোমার কথা ঠিক আছে, আমি তোমার কথার সাথে একমত। তুমি এক কাজ করো না, ফয়সাল রে দিয়া একটা সিনেমা বানানোর ব্যবস্থা করো। সেটা তো অবশ্যই করব, বাট আগে তাকে একটা সিঙ্গেল নাটক, মানে কয়েকটা সিঙ্গেল নাটক বানিয়ে একটা লোভ দেখাতে হবে। লোভ দেখিয়ে তারপরে ওকে মসজিদে আটকাতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। ফয়সাল, তুমি এখনো টের পাও নাই, তুমি যারার ফাঁদে পা দিছো তোমার একদম পথে বসায় দিবে। এই শোনো, তুমি আবার মানে যেন ভুল করে যেন এই সমস্ত কথা ফয়সালকে বলতে চাও না, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। আরে না, মাথা খারাপ নাকি? আমি ওর টাকা দিয়ে সিনেমা বানাবো, আমি ওরে কোন দুঃখে কইতে যাবো এইসব কথা? থ্যাংক ইউ সো মাচ দোস্ত, থ্যাংক ইউ। তুমি আবার নতুন করে আবার একটা সুযোগ দিয়েছো আমাকে ব্যাক আপ করার জন্য। অবশ্যই। আরে আমি আছি তো, এত ভাবতেছো কেন? চলো মেকআপ রুমে যাই, কবে কি চলো। এই যে, আরে আপা কেমন আছেন? ভালো নাই। কেন, কি হয়েছে? আপনি সাদ্দামকে কি বলছেন? কই, আমি তো তাকে কিছুই বলিনি। আপনি
আপনি সাদ্দামকে বলেন নাই আমার আরেক ছেলের সাথে সম্পর্ক আমি ঘোরাঘুরি করি? কই না তো, আমি তো কিছুই বলি নাই। বরং সে আমাকে বলছে আমার বউয়ের নামে নানান উল্টাপাল্টা কথা বলে। আমি যে আমার বউয়ের চাকরি করতে দিচ্ছি সেজন্য সে আমার 100টা কথা শুনেছে। এই 100টা কথা শুনাইছে দেখেই আপনি এটা রিভেঞ্জ নেওয়ার জন্য আমার জামাইকে বলছেন আমি নাকি রাস্তাঘাটে আরেক ছেলের হাত ধরে প্রেম করে বেড়াই, তাই না? মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আপনি রাস্তাটা ছেলের সাথে কথা বলতেছিলেন না, এটা আপনার হাজবেন্ড নিচে চোখে দেখছে। দেখার পরে সে একদম চুপ হয়ে গেছে, আমাকে কিছু না বলে সে ঠাস করে নিচে নেমে চলে গেছে। এখন আপনিই বলেন আমার কি দোষ? আমি কিন্তু দুইজনকে মুখোমুখি দাঁড় করাবো বলে দিলাম। হ্যাঁ, এরপর যদি প্রমাণ হয় যে আপনি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। করেন, প্রমাণ করেন। আপনি হাজবেন্ডকে আমার সামনে নিয়ে আসেন। সে যে আমার বউয়ের নামে অনেক উল্টাপাল্টা কথা বলে, আমি কিন্তু সেটারও বিচার করবো, প্রয়োজনে কিন্তু আমি মামলা করবো। আপনি কিন্তু তখন আমার কিছু বলতে পারবেন না। না, আমি কোনো কিছু বলবো না। সে যদি অন্যায় করে সেটা শাস্তি সে পাবে, সেখানে আমি আপনাকে কিছুই বলবো না। কিন্তু আপনি যে আমাকে এরকম অবিশ্বাস করবেন সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারিনি যে আপনি আমার জামাইয়ের কাছে আমার নামে এই ধরনের উল্টো পাল্টা কথা বলে বেড়াবেন। বুঝতে পেরেছি, এই বাসায় আমি বেশি দিন থাকবো না, আগামী মাসে চলে যাব। যেখানে বিশ্বাস থাকে না সেখানে বসবাস করা যায় না। আর আমি আপনাকে অন্যভাবে পছন্দ করতাম। দেখেন, আমি মনে হয় রাগের মাথায় আপনাকে অনেক বেশি কিছু বলে ফেলেছি। আমার কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমি খুবই সরি। আসলে সাদ্দাম এত বাজে ব্যবহার করেছে আমার সাথে, এরপর থেকে আসলে আমার মাথাটা ঠিক নেই। আপনি জানেন, উনি মাঝে মাঝে সুযোগ পেলে আমার কাছে আমার বউয়ের নামে নানান বদনাম করেন। আমি কিচ্ছু করি না, সব সহ্য করি। কেন জানেন? শুধুমাত্র আপনার জন্য। না, সহ্য করবেন না, এরপর থেকে বলবেন। আর আপনি যদি বলতে না পারেন তাহলে আমাকে এসে বলবেন, আমি না ওকে উচিত শিক্ষা দিই। ঠিক আছে, আপনার কথা আমার মনে থাকবে। ভাবিকে দেখছি না, ভাবি মনে হয় বাসায় নেই। সরি, আপনাকে ডিস্টার্ব করলাম। না না না, ডিস্টার্বের কিছু নেই তো, এটা তো আপনাদের নিজেদেরই বাড়ি, আপনি যে কোনো সময় আসতেই পারেন। না না, এই কথাটা কিন্তু ঠিক না। আমাদের নিজেদের বাড়ি বলে আমি যে কোনো সময় এসে আপনাকে ডিস্টার্ব করবো, এটা কিন্তু একদম উচিত না। সরি, অনেক কিছু বলে ফেলাম, আপনি প্লিজ মাইন্ড করবেন না। না না না, মাইন্ড করি না। আসি, হ্যাঁ? ঠিক আছে, আসবেন। হ্যাঁ, থ্যাংক ইউ যেমন ভাই। ওকে, আচ্ছা ছুটি হবে কোথায়? এই বিকেল 5টায়। ঠিক আছে, ঠিক 5টায় আমি গাড়ি পাঠিয়ে দেবো। আরে না না, কোনো দরকার নেই, আমি একাই চলে যাব। এই কথা বললে হবে? একা যেতে হবে না, আমি ঠিক 5টায় গাড়ি পাঠিয়ে দেবো। আপনিও না, নাছোড় বান্দা। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়ি পাঠিয়ে আমাকে একটা ফোন দিয়ে। ঠিক আছে, কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আব্বা, ওই তোমার লগে আমার একটা কথা আছে। তোর কোনো কথা আমি শুনতে চাই না। কেন? আমার কথা শুনলে কি তোমার শরীরে ফসকা পড়বো? হ্যাঁ, ফসকা পড়বো। তোমার মতো অকর্মা পুলার লগে কথা কইতে আমার শরম করে। এই অকর্মা পুলারের জন্ম দিছে কে? কে সে? অকর্ম ফাদার, নিজে অকর্মর হাড্ডি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আমার জন্ম দেওয়ার সময় তোমার শরম করে নাই? শরম? জন্ম দেওয়ার পরে নাই তুই শরম কারে কয়? তুই আমার সামনে থেকে যা, যা করতেছি। বাবার সাথে বিয়া দিবি? হ্যাঁ, মায়ের খেয়ে আড্ডিগুটি ভেঙে দেবো কই দিতেছি। তোরা ত্যায্য পুত্র করো। ত্যায্য পুত্র করলে করো, অসুবিধা নাই। মালারে বিয়ে করার পর তখন তো মালাগো সম্পত্তি আমার হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না। আমার পোলায় তুই ঘর জামাই থাকবি, ওই মায়ের লোক তোর বিয়ে দিব? জীবনেও না। তুমি বিয়া করাইবে না, তোমার বাপে করাইবো। ওই মায়ারে আমি বিয়া করে বাড়ির মধ্যে এনে তুললে তখন তুমি কি করবা? তোর টাকা পয়সা থাকলে কি করতো আমি জানি না, তো আমি তোর ত্যায্য পুত্র করব। ত্যায্য পুত্র করলে আমার কোনো অসুবিধা নাই, খালি আমার অংশ আমার নামে লেখা দিলেই হয়। কইলা রয়ে গেল, আমি মরার আগে এক কানা করিও পাবি না। কি অদূর যন্ত্রণার মধ্যে পড়লাম। তুমি মরতে তো এখনো অনেক সময় বাকি আছে, এতদিন কি আমি বিয়ে করে থাকতে পারো? তুই আমার মৃত্যু কামনা করস, তবে তো আমার দরকার নাই। এই জন্য তো কই
মামার সাথে আমার বিয়েটা পড়াই দাও, তাহলে তো ঝামেলা চুকায় যায়। মালার সাথে বিয়ে তোরে আমি 100 বার দিতে দিমু না। কেন দিমু না? আমি চাই না যে বরিশাইলে কোনো মাইয়া এই বাড়ির বউ হয়ে আসুক, আমার জীবন থাকতে না। আমিও সাফ সাফ একটা কথা বলে দিতে চাই, মালারে সারা আমি বাঁচুম না। ওরে আমি বিয়ে করতে চাই, ওরে আমি বিয়ে করব। এই দেশে কি মায়ের আকাল পড়ছে? মাইয়া নাই? একদিকে সাদ্দাম আর একদিকে তুই, দুই জনে মিলে তোমার পাগল করে ফেলাই দিলি দেখতেছি। সাদ্দামের সাথে তুমি আমার তুলনা করো না। সে আমার চাইতে অনেক অল্প বয়স হয়েও সে বিয়ে করে সংসার করতেছে, অথচ আমি এখন পর্যন্ত বিয়ে করতে পারলাম না। তুমি জানো যুগ পাল্টে গেছে, এখন লেট ম্যারেজ করতে গেলে ভালো মায়ের পাওয়া যায় না। মায়েরা মুখের উপর কয়ে দেয় পোলার বয়স বেশি, তার লগে বিয়ে বসুন না। টাকার কথা কয় না, আয় উপার্জনের কথা কয় না, চাকরি বাকরিটা করেন, তারপর বিয়ে যদি মনে লেট ম্যারেজ হইব না। বুঝো না, বোঝার ভান করলে তাদের কিভাবে বোঝানো যায়? বাপের এত সহায় সম্পত্তি থাকতে একটা পোলা যদি অন্যের বাড়িতে কামলা খাটতে যায়, তো মান সম্মান থাকে? তোমার যে ইজ্জত সম্মান আছে সব তো ধুলে মিশে যাইব। আরে রিমঝিম, কেমন আছো তুমি? জি স্যার, ভালো। তাই এখানে বসো। না না, ঠিক আছে স্যার, আপনার কিছু সিগনেচার দরকার ছিল এখানে, আর হচ্ছে রাখো তো, সিগনেচার পরে হবে। তোমার সাথে একটু গল্প করি। কি ব্যাপার রিমঝিম, তুমি স্যার এখানে কি করছো? তোমাকে আর ডোমেস্টিক ফ্লাইটের অনেকগুলো টিকিট রেডি করতে বলেছিলাম। স্যার আমাকে ডেকেছে তাই এসেছে। আমি ডেকেছি তাই এসেছে। এক কাজ করেন, টিকিটগুলো আপনি করে ফেলেন। কি বলছেন স্যার? আমার হাতে প্রচুর কাজ, ইন্টারন্যাশনাল ফ্লাইটের কাজ আমি করছি, আর এই মেয়ে তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের কিছুই বোঝে না। ঠিক আছে, বোঝে না, নতুন মানুষ, এত বিরক্ত হওয়ার কি আছে? শিখিয়ে নেবেন, বুঝিয়ে নেবেন। সরি স্যার, আমি এখানে স্কুল খুলে বসি না। আপনি 2 দিন পর পর নতুন নতুন লোক নেবেন, তাদেরকে আমার শিখাতে হবে। না না স্যার, এটা আমাদের সম্ভব না। স্যার, রফিক স্যার সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, এরকম করলে তো একসাথে কাজ করা সম্ভব না। শোনো, আমি কাজের লোক, হ্যাঁ? যারা ভালো কাজ করে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, আর যারা ভালো কাজ করে না, কাজে ফাঁকি দেয়, তাদের সাথে আমি ভালো ব্যবহার করতে পারবো না। ঠিক আছে রফিক সাহেব, আপনার কথা বুঝেছি, আপনি এখন যান, পরে আপনার সাথে কথা বলবো। ওকে স্যার। বসো। এই লোকটা দেখছি বিরাট সমস্যা, সবসময় মাথা গরম করে রাখে, কিন্তু কেন স্যার? একটাই সমস্যা, এখনো বিয়ে করেনি, মেয়ে দেখলেই জেলাস করে। এখনো বিয়ে করেনি, ওনাকে মেয়ে দিবে কে? সেটাই তো সমস্যা, ওনাকে তো কেউ পাত্তা দেয় না, আমাকেও জেলাস করে। আপনাকেও জেলাস করে, কিন্তু কেন? এই যে তোমাদের মতো অনেক সুন্দরী মেয়ে খুব সহজে আমার সাথে মিশে, শেষে কথা বলে, সুন্দর করে কথা বলে, একটু হালকা খুশুটি করে, এগুলো পছন্দ করে না। ও আচ্ছা, আপনি ওনাকে তো পাত্তা দিচ্ছেন কেন? হ্যাঁ, পাত্তা দিচ্ছি কেন? লোকটা কিন্তু কাজের লোক, কোম্পানির জন্য অনেক উপকারী, অনেক ব্যবসায় না দেয়, অনেক এমবাসি, এয়ারলাইন্স এগুলোর সাথে অনেক ভালো সম্পর্ক। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। স্যার, সিগনেচারটা। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। তোমার সাথে কথা বলতে কিন্তু ভালোই লাগে, মাঝে মধ্যে ভেজাল ঢুকে যায়। মাই প্লেজার। ওয়াসিম কে বা সামনে থেকে যা, মাইর কলম খাইছ। বিয়ার উপযুক্ত একটা পোলারে তুমি মারির ডর দেখাও না? তোমার আক্কেল পছন্দ, জ্ঞান বুদ্ধি কবে হইব? আমার কোনো আক্কেল নাই, ট্রেন থেকে যা। যা। জানো তো আমি কি অস্বীকার করছি? জানো না? হাত খরচাটা দিয়ে দাও, নিয়ে চলে যাই। এই পুলা তো আমার শান্তি থাকতে দিব না, দেখতেছি জ্বালাই মারতেছে। তুমি নিজেই তো অশান্তির গোডাউন মানে রাখতেছো। হাত খরচা হিসাবে 2000 টাকা দিয়ে দিলে তো আমি চলে যাই, এটা নিয়ে তো গরিমসি করে কোনো দরকার আছে? হাত খরচা 2000 টাকা, 2 টাকা আয় করে দেখছ? হ্যাঁ, 2000 টাকা চাইতেছ? লজ্জা শরমের বালাই নাই? হ্যাঁ, এই ধরো 500 টাকা রাখো, এই যে 3 দিন চলবা। কেলো 500 টাকা এই যুগে কোনো টাকা হইল? একবার রিক্সায় উঠলে 20 টাকার ভাড়া হয়ে গেছে 60 টাকা, 20 টাকার আলু হয়ে গেছে এখন 50 টাকা, এখন যে চা আগে 5 টাকা করে ছিল সেটা হয়ে গেছে 20 টাকা। একবার যদি বন্ধু বান্ধব নিয়ে বসি
500 টাকা গায়েব হইতে তো 10 মিনিটও টাইম লাগবো না। বন্ধ ধরে বসা, বন্ধ আড্ডা দেওয়া সম্পূর্ণ বন্ধ। আব্বাগিরি ফলাইতে আইসি 500 টাকা হাতের মধ্যে দিয়ে বিদায় করতেছে, এরকম কিপটা বাপ আমি আমার জন্মেও দেখি নাই।